মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। চট্টগ্রাম সিটি পেল নতুন মেয়র, বেসরকারিভাবে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন। শুরু হলো করোনা টিকাদান, প্রথম দিন পেলেন ২৬ ফ্রন্টলাইনার। ভ্যাকসিনের মাধ্যমে শিগগিরই মহামারী মুক্ত হবে দেশ, প্রধানমন্ত্রীর আশাবাদ। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, তৈরি হয়েছে স্প্যানে বসানোর সব স্ল্যাব, রেলে বসেছে ৭৫ ভাগ, সড়কে অর্ধেকেরও বেশি। এবং ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন, তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান, চরম ভোগান্তি। ভোরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। নতুন মেয়র পেল চট্টগ্রামবাসী। সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ফল ঘোষণা করা হয়েছে ৭৩৩টিতে। দুটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ফল ঘোষণা করা হয়নি। প্রাপ্ত ফলে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩,৭৯,২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কমল দে। মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা, তিনি বেশি ভোট পাওয়ায় তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। সব নির্বাচনে বিএনপি গদ বাধা অভিযোগ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে বিএনপির গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান তারা। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যাচ্ছি। অবৈধ সরকার, অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যাচ্ছি, যাতে করে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। আমির খসরু মাহমুদ সাহেব সংবাদ সম্মেলন করেছেন, তারপর রিজভী আহমেদ ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন। তারা সব নির্বাচনে এই ধরনের গদবাধা প্রশ্ন উপস্থাপন করে। দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা ছাড়া স্বাভাবিক পরিবেশে ভালো নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। গতকাল বিকেলে নির্বাচন কমিশন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে চট্টগ্রাম সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে, তবে দুটো কেন্দ্রে শুধু একটু কিছু শৃঙ্খল লোকজন যারা মানে ইভিএম এর ব্যাপারে তাদের ইন্টারেস্ট নেই, মানে ইভিএম এ ভোট হোক এটা চায় না, তারা ওখানে মানে চালিয়েছিল, আক্রমণ চালিয়েছিল, যার জন্য আমরা ওই দুটো কেন্দ্রের ইভিএম ক্ষতিগ্রস্ত হয়, ওই দুটো কেন্দ্রের নির্বাচন বন্ধ হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণ যারা আসছিলেন ভোট দিতে তারা ভোট দিয়ে গেছেন। আমাদের কাছে অধিকাংশ কেন্দ্র থেকে যা বলা হচ্ছে যে তাদের রেজাল্ট অলরেডি তারা পেয়েও গেছেন। অন্য প্রসঙ্গ, দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনা টিকাদান কর্মসূচি। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ৫ সম্মুখ যোদ্ধাকে করোনার প্রতিষেধক প্রয়োগ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশকে পেছনে ফেলে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে টিকা প্রয়োগের ঘটনা ঐতিহাসিক। পর্যায়ক্রমে দেশের সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়ে ভ্যাকসিন বিরোধী সমালোচকদেরও এই টিকা গ্রহণ করে সুরক্ষিত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ববাসীর মতো বাংলাদেশের কাছেও ২০২০ ছিল আতঙ্কের, উদ্বেগের। অদেখা ক্ষুদ্র এক জীবাণুর ভয়ে ঘরবন্দি জীবন বরণ করতে হয় কোটি কোটি মানুষকে। মহামারীর লড়াইয়ের কৌশল হিসেবে মার্চের শেষ দিকে বাংলাদেশও নাম লেখায় লকডাউনে। আতঙ্ক আর শঙ্কা মিলিয়ে অচেনা এই দেশে একের পর এক প্রিয়জনের মৃত্যু দেখেছে স্বজনরা। মানুষের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নকে বাস্তব করতে বহুল প্রত্যাশিত টিকার আমদানি ছিল বড় চ্যালেঞ্জ। সব মোকাবিলা করে ভ্যাকসিন প্রয়োগ শুরুর মাধ্যমে নতুন সক্ষমতা দেখালো বাংলাদেশ। ভ্যাকসিন কার্যক্রম আমি
শুভ উদ্বোধন ঘোষণা করছি। বুধবার বিকেলে গণভবন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মাধ্যমে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এছাড়া পুলিশ, চিকিৎসক ও সশস্ত্র বাহিনীর আরও 4 জন নেন কোভিড-19 প্রতিষেধক। ভার্চুয়ালি তাদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? শেখ হাসিনার সংকট মোকাবিলায় তার সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, যথাসময়ে দেশের মাটিতে টিকা নিয়ে আসার ঘটনা ঐতিহাসিক। বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন হলো, কারণ বিশ্বের অনেক দেশও এখনো শুরু করতে পারেনি। সেখানে আমাদের মতো একটি দেশ, ঘন বসতিপূর্ণ দেশ, সীমিত অর্থনৈতিক শক্তি নিয়েই আমরা কিন্তু মানুষের কল্যাণে যে আমরা কাজ করি সেটাই আজকে প্রমাণ হলো। শত সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে অগ্রাধিকার ভিত্তিতে সবার জন্যই করোনার টিকা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সমালোচকদেরও টিকা নেয়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য হলো যে কিছু কিছু লোক থাকে সব কিছুতেই একটা নেতিবাচক মনোভাব তারা পোষণ করে। যত ভালো কাজই করেন সব কিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে। এই রোগের কি চিকিৎসা আমি জানি না, এর জন্য কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না তাও আমি জানি না। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? এই অনুষ্ঠানের মাধ্যমেই ভ্যাকসিনেশন ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা অ্যাপের নিবন্ধন প্রক্রিয়াও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তরিকতা নিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চালাতে হবে সবাইকে। এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার দেহে প্রয়োগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে প্রবেশ করল বাংলাদেশ। এরপর একে একে 26 মুক্তিযোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হয়। এ সময় নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে সবাইকে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান তারা। জয় বাংলা, জয় বাংলা। রুনুর এই জয় বাংলা উচ্চারণেই করোনার ভ্যাকসিনের ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সামনেই 5 জন ফ্রন্টলাইনারকে একে একে দেয়া হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। পরে প্রতিক্রিয়ায় নার্স রুনু জানান, সুস্থ ও স্বাভাবিক আছেন তিনি। আমাদের দেখে আপনারা যেন অনুপ্রাণিত হন, ভীতি যেন কারোর মধ্যে না থাকে। টিকা নেয়ার আধ ঘন্টা না পেরোতেই বেরিয়ে আসেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানালেন, অন্যকে অনুপ্রেরণা দিতেই তার এই অংশগ্রহণ। নিজের থেকেই আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে। তালিকায় স্বাস্থ্যকর্মী ছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, সংবাদকর্মী ও দাফন কাজে নিয়োজিতরা। আমার কোনো ভয় নেই, হচ্ছে যে আপনি টিকা দিতে ইচ্ছুক কিনা। আমি বললাম হ্যাঁ, আমি টিকা দিতে ইচ্ছুক আছি। ছোট একটা অংশ আমার দেশের জন্য আমি করতে পারছি। আমি ভ্যাকসিন দেওয়াতে জনগণ হয়তোবা আমাকে দেখে ভ্যাকসিন দিবে। আজকে আমরা এখানে টিকা দেওয়ার উদ্দেশ্যে আসছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। প্রথম দফায় নিজে টিকা নিয়ে যেমন গর্বিত, তেমনি বেরিয়ে এসে অপরকেও নিশ্চিন্তে টিকা নেয়ার আহ্বান তাদের। ভ্যাকসিনটা আমাদের জন্য যেমন জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে একটুর জন্য হলেও শারীরিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য আমাদের টিম স্ট্যান্ড বাই আছে। বুধবার 30 জন নেয়ার কথা থাকলেও নানা শারীরিক জটিলতায় বাদ পড়েন 4 জন। একটা জ্বর ভাব হওয়া, গা ব্যথা করা, এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এই ক্ষেত্রেও সেটা আমরা মনে করি যে এখানেও থাকতে পারে, কিন্তু এটা কোনো যাতে মারাত্মক কোনো কিছু আছে কিনা আমরা সেই দিকে আসলে বেশি দৃষ্টিপাত করছি। টিকা নেয়া সবাই স্বাস্থ্য অধিদপ্তরের হেল্পলাইনের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানানো হয়। আসল পরীক্ষা শুরু হবে 7 ফেব্রুয়ারি। সেদিন সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আর সেটি সফলভাবে সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ মানছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। গোটা দুনিয়ায় যখন ভ্যাকসিনের জন্য হাহাকার, তখন বেশিরভাগ উন্নয়নশীল দেশ তো বটেই, অনেক উন্নত দেশের আগেই বাংলাদেশে শুরু হলো টিকাদান কর্মসূচি। সরকারের পাশাপাশি এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানটির অবদানও কম নয়। সময় সংবাদের কাছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দ্রুত টিকা প্রাপ্তির আদ্যপ্রান্ত তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আতিকুর রহমান তমাল।
এক বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের চিন্তা আতঙ্কের নাম করোনা ভাইরাস। স্বভাবতই এর টিকা নিয়েও পরীক্ষা নিরীক্ষা ও সিদ্ধান্তহীনতার দোলাচল কম হয়নি। সেই জায়গায় এই মুহূর্তে দেশে ঢুকেছে ৭০ লাখ করোনার ডোজ, যার মধ্যে ২০ লাখই উপহার। আগামী ৬ মাসে আসবে আরও ২.৫ কোটি ডোজ। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় যে ডোজগুলো আসছে তা সম্ভব হলো কিভাবে, এমন প্রশ্ন ছিল আমদানিকারক প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যানের কাছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য এবং সাহসের জন্য। উনি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ ঠিক আছে তুমি বুকিং দাও, আমি টাকা দিব। এই যে অগ্রিম টাকাটা দেওয়া হয়েছে এটা তো সরকার দিচ্ছে। সেরামের শর্ত অনুযায়ী উৎপাদন খরচ মেটাতে টিকার অর্থ আগেই শোধ করতে হয়েছে বাংলাদেশকে, আর এই ঝুঁকিটা নেওয়া গেছে সরকারের দূরদর্শিতার কারণে। তখন অনেক সমালোচনা হলেও শেষমেশ যথা সময়ে টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। আমরা যেটা অ্যানাউন্সমেন্ট করেছি 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসবে। আসার পরে আমরা কথা বলবো। এই যে আপনি আপনার সাথে ইন্টারভিউ দিতেছি এর জন্য আমি বলি আসার আগে আপনার সাথে এই কথাগুলি বলে কোনো লাভ হইতো না। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সেরামের টিকা ভারতের চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে বাংলাদেশকে, কিন্তু খবরটি যে ভুল করে প্রকাশিত তা স্বীকার করেছে রয়টার্স। পরে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে, তারা বলেছে এটা আসলে তোমাদের সাথে আমাদের কথা বলা উচিত ছিল, অনেক রাত হয়ে গেছিল, আমরা নিউজটা রিলিজ করে দিয়েছি। হয় এটা করোনার মতো মহামারীর টিকা নিয়ে রাজনীতি বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সবাই আইডিয়া ছিল যে অক্সফোর্ড-জানেকাটাই আগে কিন্তু আসবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মানুষের বিনোদনের জন্য তৈরি করা রিসোর্ট এখন যেন পাখির অভয়ারণ্য। শুধু শীত নয়, সারা বছরই দেশি বিদেশি পাখির দখলে থাকে পুরো রিসোর্ট। নড়াইলের অরুণিমা রিসোর্টের পাখির অভয়ারণ্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ঘন কুয়াশায় এলোমেলো হয়ে পড়েছে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর সময় পরিবর্তন করা হয়েছে। এদিকে হঠাৎ করে দেয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় রাতেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা যায় তাদের। বুধবার রাত ৯টা ৪৫ বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা পরিবর্তন করা হয়। এরপর একই কারণে একে একে বাতিল হয় এয়ার এরাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। রাতে ফ্লাইট পরিবর্তনের নোটিশ টানানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেটে। নোটিশে বলা হয় বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর 12টায়। হঠাৎ করে দেওয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি। এমনকি রাতভর যাত্রীরা কোথায় অপেক্ষা করবেন তাও অনিশ্চিত হয়ে পড়ে। রুমে ছিলাম, সেই রুমেই থাকতাম অথবা বাসায় থাকতাম, সময় উচিত আমরা পৌঁছে যেতাম। এখন আমরা তো আইসা আমাদের বিপদ হয়ে গেছে। কোন হচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নাই, কইছে তোমাদের থাকার ব্যবস্থা তোমরা করে নাও, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। যদি আমরা 6টার দিকে 5টার দিকে জানাইতো তাহলে আমরা কিন্তু সিলেট রুম ভাড়া নিয়ে আইছিলাম, এখানে রুমের ভাড়াও দিয়ে আইছি। যাত্রীদের আশঙ্কা ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। করোনা টেস্টের মেয়াদ কতজনের চলিয়ে যাবে, ঠিক আছে, ওই মেয়াদটা কিন্তু কেউ থাকবে না। 72 ঘন্টা দিছে, 72 ঘন্টা আম করে কিন্তু 2 দিন আগে আমরা করে লাইছি। ডেটটা যদি পার হয়ে যায় তো আমাকে তো বাংলাদেশে বা কোনো মতো বাংলাদেশের নাগরিক যেহেতু কোনো মতো নিবে, বাট সৌদিতে আমাকে অ্যালাউ করবে না। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা 800 মিটারের নিচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 47 দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। 6.15 কিলোমিটার সেতুর স্প্যানে বসানো সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়।
তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। কাজের কোয়ালিটি এবং কাজের সব ম্যাটেরিয়ালস অনেক উন্নত মানের ব্যবহার করা হচ্ছে। পদ্মা সেতুতে খুব দ্রুত কাজ এগোচ্ছে। 126টি স্ল্যাব পুনরায় কাস্টিং করা হলো। এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয় স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। লোকাল পার্সোনালও আমরা কম পাচ্ছি, অনেকের মধ্যে কোভিড পাওয়াতে আমাদের তো একটা লকডাউন করা আছে, কোনো কোভিডের লোককে সাসপেক্টেড লোকরা আমরা এখানে রাখি না। তবে আমরা অগ্রগতি যেটা আমরা বলেছি যে জুন 2022-এর মধ্যে শেষ হবে। পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56% এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টি সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চা বাগানের জন্য পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণায় যুগ যুগ ধরে প্রচলিত। সমতল ভূমিতে চা উৎপাদন করে এ প্রথা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পঞ্চগড়ের চাষিরা। শখের বশে নয়, রীতিমতো বাণিজ্যিক উৎপাদনে সফল কয়েকশো চাষি। মানসম্মত হওয়ায় বাজার বিস্তৃত হয়েছে বহির্বিশ্বেও, কিন্তু জেলায় অকশন মার্কেট না থাকায় চায়ের ন্যায্য দাম থেকে বঞ্চিত উৎপাদনকারীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত জুড়ে চোখ জোড়ানো সবুজ, এই যেন এক সবুজ বিপ্লব। এক সময়কার পরিত্যক্ত কিংবা একফসলি জমি এখন চায়ের রাজ্য। 2002 সালে 450 একর জমির গণ্ডিটা এখন প্রায় 9000 একরে পৌঁছেছে। গত বছর বড় 8টি ও ছোট 5100টি বাগান থেকে উৎপাদিত সবুজ পাতা প্রায় 4.5 কোটি কেজি। প্রক্রিয়াজাতের পরে চায়ের পরিমাণ দাঁড়ায় 96 লাখ কেজি। চাষিরা জানান, একবার রোপণের পর ফসল তোলা যায় দীর্ঘদিন। আমি 5 বিঘা জমিতে চা বাগান লাগাইছি, কয়েক বিঘা জমি চা লাগাইছি, চার ফলন খুব ভালো। আমার সাথে যে 2-4 জন শ্রমিক আছে তারাও ভালো আছে। 40 দিন পর পর পাতা সংগ্রহ করে বিক্রি হয় 18টি চা কারখানায়। এতে নগদ অর্থ পেলেও বিপণন ব্যবস্থায় ঘাটতির অভিযোগ চাষিদের। তাদের দাবি, নিলামে বিক্রির জন্য নির্ভরশীলতা চট্টগ্রামের অকশন মার্কেটের উপর। পঞ্চগড়ে যদি একটা সরকারি প্রতিষ্ঠান চা কলকারখানা দেয় তাহলে হয়তো আরো আমাদের জন্য লাভবান বা আরো মূল্য বৃদ্ধিতে বিক্রি করতে পারবো আমরা। বর্তমান যে মূল্য আছে, আমি মনে করি যে মূল্যটা চাষিদের জন্য আসলে এটা খুব একটা কম সেটাও না, খুব একটা বেশি সেটাও না। চা বোর্ডের দাবি, স্বতন্ত্র বোর্ড গঠন, কৃষি বিষয়ক পরামর্শ সহ শুরু থেকেই নানা প্রণোদনা দিচ্ছে সরকার। 8 লক্ষ চারা স্বল্প মূল্যে বিতরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া আমাদের 2টি পাতা একটি করে একটা মোবাইল অ্যাপস রয়েছে, চাষিদের ঘরে বাগানের পাশে পাশে যে দোরগোড়ায় তাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রশিক্ষণ কর্মশালা চালু হয়েছে। সমতল ভূমি চা বাগান হিসেবে দেশের প্রথম এবং পার্বত্য এলাকা ও বৃহত্তর সিলেটের পর তৃতীয় চা অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে হিমালয়ের পাদদেশে উত্তরের জনপদ পঞ্চগড়। সময় সংবাদ, পঞ্চগড়। সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এই উদ্যোগের পর পাট খাতে প্রবৃদ্ধি হয়েছে 39%। বেঁচে গেছে ভর্তুকির 1000 কোটি টাকা। গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মন্ত্রণালয় জানায়, 7 বছর পার হয়ে গেলেও বন্ধ হয়ে যাওয়া বিটিএমসির 25টি মিলের 636 একর জমি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা যায়নি। এবার চট্টগ্রামের আর টেক্সটাইল মিলস লিমিটেড, ফেনীর দোস্ত টেক্সটাইল মিলস লিমিটেড, মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেড ও রাজশাহী টেক্সটাইল মিলসের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পাটমন্ত্রী। আমাদের কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান হলে সেই মিল বসালে তার থেকে আমার ট্যাক্স আসবে। গভর্নমেন্ট সেক্টর মিল বন্ধ হওয়ার পরে 39% গ্রোথ অলরেডি অ্যাচিভড বাই দি প্রাইভেট সেক্টর। আর সেখানে আমরা সরকারের বছরে 1000 কোটি টাকা আমরা ভর্তুকি দিতে হতো। গত বছর জুটের দাম ছিল 2000 টাকা, এই বছর এখন 3500 টাকার দাম। সুতরাং যারা কৃষক
তারাও ভ্যালু পাইছে এবং দেশের প্রাইভেট সেক্টর ডেভেলপ করছে। কারখানার চাকা বন্ধ রেখে গাইবান্ধার রংপুর চিনিকল থেকে জয়পুরহাট চিনিকলে আখ পাঠাতে শুধু পরিবহন খরচই হচ্ছে 5,16 লাখ টাকা। আবার মারাই বন্ধ থাকলেও ঠিকই গুনতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। এমন সিদ্ধান্তে মিলের ব্যয়ের সঙ্গে বেড়েছে হাজার হাজার চাষির দুর্ভোগ। আতাউল হক সাকিবুর ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। জমি থেকে কাটার পর প্রথমে আখ নেওয়া হয় গাইবান্ধার রংপুর চিনিকল চত্বরে, সেখান থেকে আবারও গাড়ি বোঝাই করে পাঠানো হয় জয়পুরহাট চিনিকলে। প্রতিদিন 700 মেট্রিক টন আখ পাঠানোর কথা থাকলেও নানা জটিলতায় গত 11 দিনে পাঠানো হয়েছে মাত্র 5,000 মেট্রিক টন আখ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা। আমার আখ আমার এই মিলে গাড়িতে নিয়ে আসার পর সেই ওজন নিচ্ছিল না, যার জন্য 3 দিন ধরে আমার এই আখের গাড়ির উপরে আমাকে থাকতে হয়েছে। এই স্তূপ থেকে আখ নিয়ে সামনের ক্যান ক্যারিয়ারে ফেললেই সম্ভব ছিল চিনি উৎপাদন করা, অথচ এখান থেকে 150 কিলোমিটার দূরে আখ পাঠানোর ফলে শুধুমাত্র পরিবহনের জন্যই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। প্রতি মেট্রিক টন আখ পরিবহনে 992 টাকা ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী 52,000 মেট্রিক টন আখের জন্য ব্যয় হবে 5.25 কোটি টাকা। মিল চালু করলে এই অপচয় হতো না বলে মনে করেন স্থানীয়রা। এখানে মিল গেটে যে 23,000 মেট্রিক টন আখ আছে, এটার পরিবহন খরচ আমি জেনেছি 1.5 কোটি টাকা যাচ্ছে। এই 1.5 কোটি তো লাগতো না, মিল চালাতে তো 1 কোটি টাকা লাগতো। রংপুর চিনিকল পরিদর্শনকালে চিনিকলগুলোর ভবিষ্যৎ প্রশ্নে নতুন চেয়ারম্যানও শোনালেন পুরনো বাণী। আমরা ইনভেস্টর খুঁজছি, আমাদের কাছে অনেকে যোগাযোগ করছে, এগুলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন দিক থেকে আসছে। রংপুর চিনিকল জোনে এবার 5,500 একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 5,000 মেট্রিক টনেরও বেশি। চিনিকলে মারাইয়ের সিদ্ধান্ত স্থগিতের পর আগামী মৌসুমের জন্য এখন পর্যন্ত চাষিদের সাথে আখ চাষের চুক্তি হয়নি। এতে দুশ্চিন্তায় কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি হাজার হাজার আখ চাষি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগ। এতে উৎপাদন ব্যয় কমায় কারখানাগুলো দেখছে লাভের মুখ। আবার পদ্ধতি সহজ হওয়ায় শ্রমিকরাও শিখছেন আগ্রহ নিয়ে। শিল্প মালিকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা সবচেয়ে কম, তাই জোর দিতে হবে তাদের উৎপাদনশীলতা বাড়াতে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একের পর এক তৈরি হচ্ছে ওয়েস্ট ইলাস্টিক শর্ট প্যান্ট ও লেডিস টপস। পোশাক তৈরির নিরবচ্ছিন্ন এই প্রক্রিয়ায় কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা শ্রমিকের পাশে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম। তার কাজ শ্রমিকের কাজকে সহজ করে দেয়া। আমরা বুঝাই যে দেখো তোমার দক্ষতা আছে এতগুলা করার, এবং কি ওখানে প্রবলেমটা হচ্ছে এই ফাইন্ডিংসগুলো আমরা বের করে তাকে শো করি। তাদের দাবি 1 আওয়ার এই স্টাডির মাধ্যমে যেমন বাড়ে শ্রমিকের কর্মদক্ষতা, তেমনি বাড়ে কারখানার উৎপাদনশীলতা। আর এতে ভুগতে থাকা কারখানাগুলো যেমন সুযোগ পায় ঘুরে দাঁড়ানোর, তেমনি লাভজনক অবস্থানে থাকা কারখানাগুলোর বাড়ে প্রতিযোগিতা সক্ষমতা। বাংলাদেশে যতগুলো গার্মেন্টস লাস্ট 2 ইয়ার্সে মানে একবারে বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পথে, তারা তাদেরকে কস্ট রিডাকশন করতে পারে না। একটা অপারেটর থেকে একটা হেল্পারের বেতন মাত্র 400 টাকা কম, বাট সে কিন্তু আমার কোনো মেশিন চালাচ্ছে না। মেশিন না চালালে প্রোডাকশন হচ্ছে না। কম হেল্পার দিয়ে বেশি কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা এখন বেশ খানিকটা সফলতা অর্জন করছি। এই পদ্ধতিতে শ্রমিকদের বিরক্ত করা হয় না, দেয়া হয় না বাড়তি চাপ। তাই আগ্রহ নিয়েই ছোট ছোট এসব কৌশল শেখেন শ্রমিকরা। এভাবে কাজ করলে আগায়, এভাবে করবা, এভাবে গুছায় দেয়, এভাবে আমরা করি। বেশি হয় আর কি, আগে 40টা পারলে এখন মনে করেন মানে 45টা। পোশাক শিল্পের সংগঠন বিকিএমইএ বলছে, পোশাকের বিশ্ববাজারে দাপট দেখালেও শ্রমিকদের কর্মদক্ষতায় এখনো বেশ পেছনে বাংলাদেশ। বাজারে টিকে থাকতে তাই উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই তাদের সামনে। প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয় তাহলে শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেলটা বাড়াতে হবে। যতগুলি পোশাক শিল্প এক্সপোর্টিং কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশই হচ্ছে শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল সবচেয়ে কম। বিকিএমই বিজিএমই আমরা কিন্তু ইনহাউস ট্রেনিং দিয়ে শ্রমিকদের এই ইফিসিয়েন্সি লেভেলটা বাড়াবার চেষ্টা কিন্তু আমরা করছি। উদ্যোক্তারা জানান, অদক্ষ শ্রমিকের কারণেই এখনো উচ্চমূল্যের পোশাকের বাজারে যেতে পারছে না বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাচুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নোটের দীর্ঘ 6 ঘন্টা ধরে কিন্তু আসলে ফেরি চলাচলটা বন্ধ রয়েছে।
আর এই 6 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে তীব্র শীত এবং কুয়াশায় কিন্তু হাজার হাজার যাত্রী এবং যানবাহন এখানে কিন্তু পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে রয়েছে। সেই ক্ষেত্রে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আসলে একদম যে কন্ট্রোল রুমের সামনে পাটুরিয়া, সেখানে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু বাসের একটি দীর্ঘ লাইন রয়েছে এবং পাশেই ট্রাক এবং ছোট গাড়িরও একটি লেন রয়েছে। সেই ক্ষেত্রে তীব্র শীত এখানে অনুভূত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আসলে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বিরাজ করছে মানিকগঞ্জের সর্বত্রই। সেই ক্ষেত্রে অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তেও কিন্তু আসলে 4টি ফেরি মাঝপদ্মাটা আটকে রয়েছে। কমপক্ষে 47টি যানবাহন নিয়েছে, সেখানে কিন্তু বেশ যাত্রী রয়েছে। যদি আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে জানিয়েছে তীব্র শীতের ভিতরে কিন্তু আসলে কষ্ট করছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঘাট এলাকাতে কুয়াশার মাত্রা একটু কমে এসেছে। কারণ হচ্ছে কি এখানে আসলে যে বাতাস রয়েছে, বাতাসে কিন্তু কুয়াশার মাত্রা একটু কমে এসেছে। যদি আপনাকে একটু দেখায় যে ঘাট এলাকায় যে যাত্রীরা আসলে এখন অপেক্ষা করছে, সেই যাত্রীরা কিন্তু একদম খুব কষ্টের ভিতরে রয়েছে। এবং কি যারা ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে এই যে সময়টা চলছে, সেই সময়টায় প্রতিনিয়তই কিন্তু এই ঘাট এলাকাতে আসলে মানুষ কষ্ট করছে। আর সেই কষ্টের কিন্তু আসলে তীব্র শীতের ভিতরে যেন শিশু, নারী, তাদের কষ্টটাই আসলে বেশি হচ্ছে। আমি যদি আসলে একজন যাত্রীর সাথে কথা বলি, সে কয়েক ঘন্টা, আমি জানতে চাবো কয়েক ঘন্টা ধরে সে আসলে অপেক্ষা করছে, সে এই বিষয়টা জানতে চাবো। আসলে আপনি কয়েক ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন, আর আপনি কয়েক ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন, আর কি কষ্ট হচ্ছে যদি আমাদের একটু বলতেন। আমরা 7 ঘন্টা ধরে এখানে কষ্ট করতেছি, 7 ঘন্টা ধরে ওয়েট করতেছি। আর এমনি শীতের জন্য তো অনেক কষ্টই হচ্ছে। 7 ঘন্টা ধরে রাতে কোথায় থাকবো আমরা? আর এইখানে 5টার থেকে কুয়াশাটা অনেক কম, কিন্তু ফেরি কর্তৃপক্ষ কোনো এই নিয়ে কোনো করতেছে না যে কেন ফেরি ছাড়া হবে না, এইসব বিষয় নিয়ে কোনো কিছু করতেছে না ওরা। শীতটা কেমন আসলে? শীতটা কেমন? শীত তো অনেক প্রচণ্ড শীত, বাতাসও আসতেছে তার সাথে সাথে। খুব আমাদের অনেক কষ্ট পাচ্ছি খুব। আসলে মিম শুনছিলেন যে এইটা যারা এখানকার আসলে যাত্রী রয়েছে, হাজার হাজার যাত্রী, তারা কিন্তু বলছেন যে এখানে প্রচণ্ড শীতে কিন্তু আসলে তারা কষ্ট করছে। আসলে কুয়াশার মাত্রা এখন একটু কমে এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে এখনও কিন্তু ফেরি চলাচল শুরু হয়নি। তবে আমি জানতে পেরেছি মাঝপদ্মায় যে ফেরিগুলো আটকে রয়েছে, সেই ফেরিগুলো কিন্তু আসলে তারা যাত্রা শুরু করেছে, চেষ্টা করছে আসলে ঘাট এলাকায় নোঙ্গর করার জন্য। সেখানেও কিন্তু এটা যাত্রীরা কিন্তু আসলে কমপক্ষে 8 ঘন্টা ধরে আসলে অপেক্ষা করছে এই নদীর মাঝখানে কুয়াশা এবং তীব্র শীতের ভিতরে। আর সেই ক্ষেত্রে আমি এখানকার যারা মানিকগঞ্জের চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তা আসলে তীব্র শীত এবং যে করোনার সময় চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা উপদেশ দিচ্ছে যে আসলে এই মুহূর্তে যেন এত তীব্র শীতের ভিতরে যারা শিশু রয়েছে এবং যারা নারী রয়েছে এবং বয়স্ক মানুষ রয়েছে, তারা যেন ঘর থেকে না বের হয়। কারণ হচ্ছে কি উষ্ণ স্থানে থাকে, একদিকে আসলে তারা এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। আর যে আসলে এইটা ঘাট এলাকায় যে সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে সকালের দিকে যে পয়া নিষ্কাশন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে যাত্রীরা বলছিলেন যে পর্যাপ্ত পয়া নিষ্কাশনের ব্যবস্থা এখানে না থাকায় তারা কিন্তু কষ্টের ভিতরে রয়েছে। অন্যদিকে তো আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে মোট 16টি ফেরি রয়েছে। আজকে যদি এই মুহূর্তে যে যানবাহন
যানবাহনগুলো রয়েছে তার সংখ্যা যদি আমি আপনাকে বলি, সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কমপক্ষে পাটুরিয়া ঘাটেই প্রায় 5 শতাধিক যানবাহন আটকে রয়েছে এবং পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে অর্থাৎ উথুলি সংযোগ মোড়ে আসলে পুলিশ যে যানবাহনগুলোকে সারিবদ্ধ করে রাখছে শৃঙ্খলিত রাখার জন্য। তবে সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকায়ও তো একই অবস্থা, দৌলতদিয়াও কিন্তু বেশ যানবাহন রয়েছে এবং সবজিবাহী যানবাহন রয়েছে। এই ছিল মিম আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরো থাকছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এখনই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সই করেছেন নির্বাহী আদেশে। আবারও ফেরি চলাচলের খবর। ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির, মিম, এই মাঘের যে হাড় কাঁপানো শীতে এই ফেরি চলাচল বিঘ্নিত হবার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই শিমুলিয়া ঘাটে শত শত যান পারাপারে অপেক্ষায় রয়েছে এবং এখানে যে এই শীত, এই হাড় কাঁপানো শীতে অনেকে নিজেদেরকে সুরক্ষা করবার চেষ্টা করছে এবং বিআইডব্লিউটিসির যিনি এখানকার এজিএম শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন সেই রাত 1:30টা থেকে কিন্তু এখানে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল এবং দুদফায় প্রায় 1 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার ভোর 5টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এবং এই যে শিমুলিয়া থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার দীর্ঘ এই পথে তারা বলছিলেন যে বয়াবাতি অনেক স্থানে দেখা যাচ্ছে না, আবার কোথাও কোথাও কিন্তু কুয়াশা কিছুটা কেটেছে এবং এই পরিস্থিতির মধ্যে তারা ফেরি ঝুঁকি এড়ানোর জন্য বন্ধ করেছিলেন, কিন্তু কিছু সময় আগে থেকে কিন্তু কিছু ফেরি চলাচল করছে, আবার কোথাও কোথাও গিয়ে নোঙ্গর করে আছে। এই দুপারে কিন্তু এই যে ফেরি চলাচল বিঘ্নিত হবার কারণে যানবাহন আটকা পড়েছে এবং এই বহরে 17টি ফেরির মধ্যে কিন্তু 15টি ফেরি চলাচল করছিল এবং এখানকার যে রোরো ফেরিগুলো রয়েছে সেই 4টি ফেরিও কিন্তু এখানে বহরে আছে, কিন্তু এখানে যে আধুনিক প্রযুক্তির ফগ লাইট সেটি কিন্তু এখনো কার্যকরী নেই। তারা বলছিলেন 3টি ফেরিতে ফগ লাইট স্থাপন করা থাকলেও সেগুলো কিন্তু এখনো কার্যকর হচ্ছে না এবং 2015 সালের জুনের দিকে ফগ লাইট স্থাপন করা হয়েছিল প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে। এই 2টি ঘাটের 10টি ফেরিতে এই ফগ লাইট স্থাপন করা হলেও সেটি কিন্তু তেমন কার্যকর হয়নি, কিন্তু যাত্রীরা বলছিলেন যে এই আধুনিক যুগে ফগ লাইট স্থাপন করে এই যে গুরুত্বপূর্ণ ফেরিঘাট, সেই ফেরিঘাটের যে যানবাহন নিয়ে যে বাস পথে আটকা পড়া এবং এখানকার যে ফেরিগুলো সঠিকভাবে চলাচল করতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা বলছিলেন এবং এই যে ঘন কুয়াশার কারণে 3টি ফেরি কিন্তু মাঝ পদ্মায় আটকা পড়েছিল এবং প্রায় প্রতিদিনই কিন্তু এই ঘন কুয়াশার কারণে সমস্যা হচ্ছে এবং দুপারে যে পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে, পণ্য নিয়ে এবং কৃষিজাত পণ্য কিন্তু রয়েছে, যেই পণ্যগুলো এখানকার যে এই বাজারজাতের জন্য আটকে আছে এবং এই যে পণ্য যেগুলো রয়েছে সেই পণ্য গুলো বাজারজাত করতে না পারবার কারণে কিন্তু এখানে যে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে এবং এইখানকার যে ট্রাক ড্রাইভার তারা বলছেন যে এই ফেরির কারণে কিন্তু তারা অনেক দীর্ঘ সময় তাদের যে অপেক্ষা করতে হয় সে কারণে তাদের খরচ বেড়ে যাচ্ছে এবং এইখানকার পরিবহন ব্যয় কিন্তু বেড়ে যায় এবং যাত্রীরা বলছেন যে এই ঘাটে যে তারা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন কিন্তু সেই অপেক্ষামান অবস্থায় কিন্তু তাদের এখানে কোনো রেস্ট হাউসের ব্যবস্থা নেই। এখানে কিন্তু তাদের কোন রকম যে এই রেস্ট হাউসের পাশাপাশি যে এখানে ভালো টয়লেট ব্যবস্থা সেটিও কিন্তু নেই এবং যে কারণে কিন্তু এই যে শিমুলিয়া যে নদী বন্দর সেখানে তাদের দুর্ভোগের যেন সীমা নেই এবং এখানকার যে এই যে বন্দরটি সেখানে কিন্তু নদী ভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে বিভিন্ন রকম টয়লেট সুবিধা অন্যান্য সুবিধা সেগুলো কিন্তু যথাযথভাবে তারা কার্যকর করতে পারেনি এবং
এখানকার যে এই পদ্মা সেতুর কাজ তো প্রায় বছর খানেক আরো লাগতে পারে সংশ্লিষ্টরা বলছেন, কিন্তু এই সময়ের মধ্যে যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই শিমুলিয়া ঘাট এবং এই শিমুলিয়া থেকে যে এই বাংলা বাজার পর্যন্ত চলাচল সেটিকে নির্বিঘ্ন করবার জন্য কিন্তু দাবি উঠেছে। এবং তারা বলছিলেন যে এই যে চ্যানেল সমস্যা, নাব্য সংকটের কারণে এবার যে সমস্যাগুলো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বিএডব্লিউটি এর চেয়ারম্যান বলেছেন যে তারা যে নতুন চ্যানেল খুলে দিয়েছেন সেখানে কিন্তু নির্বিঘ্নে নাব্য সংকট মোকাবেলা করে ফেরি চলাচল করতে পারছে। কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু বিএডব্লিউটিসির দায়িত্বের মধ্যে রয়েছে। তারা এই ফেরি চলবার জন্য যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার সেটি কিন্তু এখনো কার্যকর করতে পারেনি। এবং এই যে ঢাকা এবং মাওয়াজ পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে, সুপার এক্সপ্রেসওয়ে রোড কিন্তু খুবই দ্রুত গতির এখন এখানে যানজটহীন ভাবে কিন্তু চলাচল করতে পারছে। সে কারণে কিন্তু বেশিরভাগ যানবাহনই এই দ্রুত গতিতে আসবার কারণে এবং এখানে যানজট না থাকবার কারণে এবং এখানে বেশি যানবাহনের চাপ বাড়ছে। সেই কারণে যে এই ঘাটের গুরুত্ব অনুযায়ী যেসব যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা সেগুলো কিন্তু এখনো করা সম্ভব হয়নি। এবং মুন্সিগঞ্জে যে শিমুলিয়া ঘাট এবং মাদারীপুরের যে এই বাংলা বাজার ঘাট, এই দুপারেই তাই দুর্ভোগ লেগে থাকছে। এই ছিল এখানকার সর্বশেষ। শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির উত্তরাঞ্চলের জনজীবন। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সান্তাহারে আছেন সহকর্মী এম আর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ মিম। এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আজকের এই জনপদে আমরা লক্ষ্য করছিলাম 5.8 রেকর্ড করা হয়েছে। গত জানুয়ারির পর থেকে কিন্তু শীতের যে তীব্রতা আস্তে আস্তে বাড়ছিল এবং আজকের তাপমাত্রা যদি বলি একেবারেই কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে এবং এই বাতাসের কারণে শীতের যে প্রখরতা, যে ঠান্ডার যে একেবারে হিম বাতাস তা কিন্তু সরাসরি হারিয়ে গিয়ে বাড়ছে এবং জনজীবনে বড় ধরনের একটি প্রভাব ফেলেছে। এবং এই ভোর সকাল থেকে কিন্তু বেলা 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু সূর্যেরও দেখা মিলছে না এবং এই কারণে কিন্তু একদিকে হিম বাতাস, অন্যদিকে কনকনে ঠান্ডা এই জনপদের মানুষের অনেকটা অস্বস্তি এবং দারুণ একটা কষ্ট অনুভূত হচ্ছে। এবং সবচেয়ে বেশি কষ্ট অনুভূত যেটা আমরা লক্ষ্য করছিলাম, নিম্ন আয়ের দরিদ্র অসহায় মানুষরা যারা আসলে ভোর সকালে কাজের সন্ধানে বের হন, যারা এই কাজের জন্য সকালে তাদের বের হতে বাধ্য হতে হয় এবং এই রাস্তাঘাটে ছিন্নমূল মানুষরা যারা আসলে এই যে রাত যাপন করে বিভিন্ন ফুটপাথ গুলোতে বা এই স্টেশনে, প্রচন্ড বাতাসের কারণে কিন্তু জীবনের উপর একটা প্রভাব পড়েছে এবং ছন্দপতন এখানে লক্ষ্য করছিলাম। এবং অনেকেই কিন্তু এই অস্বস্তিকর আবহাওয়াতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের শিকার হচ্ছেন। এই শীতে সবচাইতে বেশি শিশু এবং বয়স্করা কিন্তু আক্রান্ত হয়ে থাকে এবং তাদের হাসপাতালগুলোতে কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করছিলাম। জানুয়ারির পর থেকে কিন্তু এবছর শীতের যে প্রখরতা, যে হিম বাতাস এবং কনকনে ঠান্ডা কিন্তু সেই সময় থেকে বইছিল, কিন্তু এই আস্তে আস্তে বৃদ্ধির শেষ পর্যায়ে এসে কিন্তু এই সপ্তাহে এসে সর্বনিম্ন পর্যায়ে এটা নেমে এসেছে। এই মৌসুমে আজকে জানিয়েছিলাম আগেই যে 5.8 যা সর্বনিম্ন তাপমাত্রা বলা হচ্ছে এবং এই বাতাস কিন্তু এই উত্তর জনপদের উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে বওয়ার পরে আজকের তাপমাত্রা আর এক দফা নেমে এসেছে এবং এই নামাটা সাধারণ মানুষের জীবনের উপর কিন্তু একটা ছেদ ফেলেছে। এবং সবচাইতে বেশি যেটা এই সময়টাতে ভর মৌসুম চলছে এই অঞ্চলে, কিন্তু বুড়ো চাষ করতে নামতে পারছেন না চাষিরা। তারা বলছেন যে অন্তত পক্ষে জানুয়ারির প্রথম দিকে কিন্তু এই জনপদের বুড়ো চাষ তারা শেষ করে থাকেন, কিন্তু হিম বাতাস এবং ঠান্ডা বাতাসের কারণে এই অসহনীয় পরিস্থিতিতে তারা কিন্তু একটা ধান রোপণে বাধার সম্মুখীন হচ্ছেন। শিশু ডায়রিয়া রোগীর আমরা ব্যাপক লক্ষ্য করছিলাম এবং শিশুদের নিরাপদে থাকার কথা জানিয়েছে চিকিৎসকরা। এই সময়টাতে এই অসহনীয় আবহাওয়া থেকে শিশু এবং বয়স্কদের এই ভোর সকালে বের না করার জন্য তারা পরামর্শ দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে এই আবহাওয়া কিন্তু এবছর প্রথম দিক থেকেই একটা অসহনীয় লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে জানুয়ারিতে কিন্তু শীতের যে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি হয়, কিন্তু এবছর টানা মৃদু শৈত্য প্রবাহ কিন্তু বয়ে চলেছে। গত 15 থেকে 18 দিন পর্যন্ত এই মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এই উত্তর জনপদে এবং শীতের যে প্রখরতা তা কিন্তু অত্যন্ত বেশি এবার অনুভূত হচ্ছে। কারণ হলো যে এই কিছুটা হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে উত্তর জনপদে শীতের যে মাত্রা তা কিন্তু বরাবরই বেশি থাকে
এবং গত বছরের চেয়ে এবছর যারা আবহাওয়াবিদ বলছেন যে শীতের তাপমাত্রার যে হার তা কিন্তু অনেক বেশি, কারণ শীতের উষ্ণতার জন্য কিন্তু যে এখানে প্রস্তুতি থাকা দরকার সেটা কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে। আমরা নওগাঁ জেলা প্রশাসকের কাছ থেকে যা পেয়েছি, এবছর তারা 45,000 পিস গরম কাপড় কম্বল তারা বিতরণ করেছে বিভিন্ন উপজেলা প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের কাছে, কিন্তু এটা একেবারে নগণ্য। এছাড়া 5 লক্ষ টাকা করে তারা দিয়েছিল এই 11টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের এই গরম কাপড়ের সার্বিক সহযোগিতার জন্য। তবে এটা চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল বলছেন তারা। অন্যদিকে কিন্তু এই অসহনীয় পরিস্থিতির জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, কারণ এই গরম কাপড়ের উষ্ণতার জন্য বিভিন্ন বিত্তবানদের পথ চেয়ে থাকেন অনেক অসহায় দরিদ্র মানুষ, এবং তারা যেটা বলছেন যে এই সময়টাতে এবছর তাপমাত্রা একেবারে নিচে নেমে গিয়েছে, যেটা বিগত দিনের চেয়ে অনেকটাই টানা মৃদু শৈত্য প্রবাহ বইছে, এবং এই মৃদু শৈত্য প্রবাহ কিন্তু একরকম টানা চলার কারণে জীবনযাত্রার উপর মারাত্মক একটা প্রভাব ফেলছে, এবং যারা কর্মজীবী এবং বিশেষ করে সকালে যারা বের হন, যারা কাজের সন্ধানে বের হন, তাদের জন্য কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে দেখা দিয়েছে এবং আয় রোজগারের উপর একরকম প্রভাব পড়েছে। বিগত দিনগুলোতে তারা বলছেন যে সকালে তারা যেহেতু এক শ্রেণী মানুষ যারা এই সকালের আয় রোজগারের উপর নির্ভর করে থাকেন, যারা বিভিন্ন যাত্রী পরিবহন করে থাকেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত কষ্টকর। তারা এখন লোকজন বিশেষ করে 10টা-11টা পর্যন্ত পথঘাটে মানুষের উপস্থিতি খুবই কম থাকছে, কারণ প্রচন্ড বাতাস এবং কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার কারণে এই অসহনীয় পরিস্থিতি থেকে তারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তাঘাটে খুব কম বেরোচ্ছেন, এবং বেলা যত বাড়ছে তত কিন্তু সূর্যের দেখার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবং এই পরিস্থিতি কিন্তু গত 15 দিন থেকে অব্যাহত রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ এবং আজকের তাপমাত্রা মৃদু থেকে কিছুটা ভারী বলছে স্থানীয় আবহাওয়া অফিস, এবং তারা বলছেন যে গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে বাতাসে আর্দ্রতাও কম এবং শীতের প্রখরতা অনেকটাই এখানে বেড়েছে। তো সব মিলিয়ে জীবনযাত্রার উপর বড় ধরনের একটি প্রভাব ফেলেছে এই উত্তর জনপদের এই হিম বাতাস এবং কনকনে ঠান্ডা। এই ছিল মিম এই এলাকার খোঁজখবর শীতের আমার কাছে। নওগাঁ এলাকা থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এখনই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এ সংক্রান্ত নির্বাহী আদেশও। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার 1 সপ্তাহ পার করলেন তিনি, আর এদিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ও পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসিতে এ সময় বক্তব্যে বাইডেন আওয়াজ তোলেন, বিশ্বকে রক্ষায় আর সময়ক্ষেপণ না করতে জলবায়ুর সংকট সমাধানে নেতৃত্ব দিতে হবে আমেরিকাকেই। Greater impetus on focusing on climate change and doing something about it has increased across the board, Democrat, Republican, Independent. That's why I'm signing today an executive order to supercharge our administration's ambitious plan to confront the existential threat of climate change. It is an existential threat. জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। হোয়াইট হাউস জানায়, এ সংকটটি বাইডেন প্রশাসনের জন্য যৌথভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অংশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কুফল ভোগ করছে বাংলাদেশ সহ কম উন্নত দেশগুলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপ পররাষ্ট্রমন্ত্রী ও উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গেল 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট, যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী, আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার 1 সপ্তাহ পার করলেন এই ডেমোক্র্যাট নেতা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি,
মিম, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি শুরু করতে চাই যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে। যুক্তরাষ্ট্রে একদিক দিয়ে যে করোনার যে ভ্যাকসিন ফাইজার এবং বায়োনটেক এবং মডার্নার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কার্যক্রম জোরে সোরে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে 4.5 লাখ মানুষ করোনা যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ইতিমধ্যে গ্রহণ করেছে। কিন্তু তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ, বাংলাদেশের মানুষের মধ্যেও আমরা দেখছি যে ভ্যাকসিন না নেয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মাঝেই অনীহা ভ্যাকসিন না নেয়ার জন্য। তারা এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে, নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তারা যেমন শঙ্কিত, সেই শঙ্কার বিষয়টি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার ব্যাপারে অধিকাংশ মানুষের মধ্যে অনাগ্রহ রয়েছে, অনীহা রয়েছে। তারাও ভীত সন্ত্রস্ত। তারাও প্রতি মুহূর্তেই যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করছেন যে তারা কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। এর আগেও মিম আমি বলেছিলাম যে আমি নিজেও কিন্তু করোনার ভ্যাকসিন নিয়েছি, কিন্তু আমার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। হাতের যে অংশে ইনজেকশন পুশ করা হয়েছে সেই অংশে 2-1 দিন একটু ব্যথা ছিল, এতটুকুই। আর শারীরিক কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেই ক্ষেত্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন সবাই নিতে পারেন। করোনা ভ্যাকসিন একজন গ্রহীতা হিসেবে, একজন গ্রহণকারী হিসেবে, এটি সময় সংবাদের যারা দর্শক এই মুহূর্তে আমাদের এই সরাসরি সম্প্রচারটি দেখছেন তাদেরকে বলবো যে করোনা ভ্যাকসিনটি আমি নিয়েছি, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্রের মানুষ তারা কিন্তু নির্দ্বিধায় সেটি নিতে পারেন। তারপরেও কিন্তু করোনা ভ্যাকসিন নিয়ে কিন্তু জনমনে আতঙ্ক রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্য দিয়েই 4.5 কোটি মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। 33 কোটির দেশে 4.5 কোটির মানুষ ভ্যাকসিন নিয়েছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু ভ্যাকসিন কার্যক্রম চলছে। মাঝখানে 1 সপ্তাহ ধরে ভ্যাকসিন নিয়ে এক ধরনের জটিলতা দেখা দিয়েছিল। ভ্যাকসিনের একটি সরবরাহর ক্ষেত্রে অভাব ছিল, অপ্রতুলতা ছিল। সেই জন্য অনেকেই যে গত সপ্তাহে যারা ভ্যাকসিন নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করেছিলেন, যে তারিখটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, সেই তারিখ অনুযায়ী তারা পাননি। কিন্তু 1 সপ্তাহ পরেই কিন্তু আবার সেই ভ্যাকসিন কার্যক্রমটি গতিশীল হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং আপনি জানেন মিম যে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যে হোয়াইট হাউস প্রশাসন, তারা কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে কিন্তু শুরু থেকেই, নির্বাচনের আগে থেকেই কিন্তু তারা যথেষ্ট সিরিয়াস এবং ক্ষমতার পরেই কিন্তু এই বাইডেন সরকার তারা কিন্তু করোনার ভাইরাসের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিন কিন্তু তারা কাজ করছে, প্রতিদিন তারা বৈঠক করছে। এমন একটি পরিস্থিতির মধ্যেও 24 ঘন্টায় একদিনে আজকে যে বুধবার দিনটি গেল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে 4,000-এর কাছাকাছি মানুষ মারা গেছেন এবং 1.5 লাখ মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। প্রতিদিনেই 3,000-4,000 মানুষ কিন্তু মারা যাচ্ছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরেও। এই যে মৃত্যুর হার এবং আক্রান্ত হওয়ার হার, এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মানুষ, চিকিৎসা বিজ্ঞান কোনোভাবেই এটি থামাতে পারছে না। কিন্তু তারপরেও জোরে সোরে ভ্যাকসিন কার্যক্রম চলছে। বাংলাদেশিরাও কিন্তু এখানে আক্রান্ত হচ্ছেন এবং অনেক বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত 350-এরও বেশি মানুষ আমাদেরই জানা মতে, যদিও সঠিক পরিসংখ্যান নেই, এটি জরিপ করার মতো, সঠিক পরিসংখ্যান নেয়ার মতো কোথাও এই ধরনের কোনো আয়োজন নেই। কিন্তু আমাদের যে তথ্য, নানানভাবে যেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের ব্যক্তিগত সোর্সের মাধ্যমে যতটুকু আমরা পেয়েছি, তাতে করে 350-এরও বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শুধুমাত্র করোনা ভাইরাসে মারা গেছেন এবং প্রতিদিনই 2-1 জন করে বাংলাদেশির মৃত্যুর খবর আমরা এখনও পাচ্ছি। আর আক্রান্ত তো হচ্ছেন অসংখ্য মানুষ। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। হেরিটেজ ইয়ার এক্সপ্রেসের কর্ণধার সুলতান আহমেদ আসবেন একটু। জানান সুলতান আহমেদ, আপনি একটু বলবেন যে এই যে করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি যে এলাকাটি দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশি অধ্যুষিত জামাইকা এলাকা, তো এই এলাকায় করোনা পরিস্থিতিটা কেমন? এই এলাকায় অনেকেই আমাদের গত 10-15 দিনে আমাদের জামাইকাতে অনেক বয়স্ক লোক করোনায় মারা গেলেন এবং অনেকেরই বাসায় খোঁজখবর নিয়ে জানতে পারতেছি যে অনেকেই এই করোনায় আক্রান্ত। তবে আশার আলো আছে যে ফাইজার এবং মডার্না অলরেডি ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে ইউএস গভর্নমেন্ট, নিউ ইয়র্কে সহ ইউএসের পুরা ইউএসএ। তো আশা করতেছি, আমাদের অনেক বন্ধুবান্ধব আজকে অনেকে করোনা ভ্যাকসিন নিছেন, তো আশা করতেছি
মে জুনের মধ্যেই পরিস্থিতি ভালো হবে। আরেকটা আসার কথা, আজকে প্রেসিডেন্ট জো বাইডেন 10 লক্ষ প্রায় 20 লক্ষ ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের অর্ডার দিয়েছেন, যেটা অলরেডি পুরো আমেরিকায় মে জুনের মধ্যে পুরো আমেরিকা কভার করার জন্য। তো থ্যাংক ইউ আপনাদেরকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে বাংলাদেশের মানুষজনও কিন্তু এখানে করোনা পরিস্থিতি নিয়ে এবং ভ্যাকসিন কার্যক্রম নিয়ে বেশ সচেতন, কিন্তু তার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে ভ্যাকসিন না নেওয়ার একটি অনাগ্রহ রয়েছে এবং পাশাপাশি মৃত্যুর যে মিছিল সেটি কোনোভাবেই থামছে না, আক্রান্ত হওয়ার সংখ্যাও কোনোভাবে থামছে না। এর মধ্যেও যে জো বাইডেনের নতুন প্রশাসন, তারা এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালিত করে যাচ্ছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। মিম, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাড়ি জমান সুইডেনে। তবে বাংলাদেশ থেকে পড়তে আসা অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ না করেই চলে যান ইউরোপের অন্যান্য দেশে, যা সুইডেনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সঙ্গে ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের ভিসা পাওয়া করছে আরও কঠিন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন উচ্চশিক্ষার জন্য সারা বিশ্বে সুপরিচিত। দেশটিতে প্রতি বছর বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৌরবের সঙ্গেই বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করলেও অনেকেই শুধু ইউরোপ প্রবেশের রাস্তা হিসাবে বেছে নেন সুইডেনকে, যার ফলে সত্যিকারে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সুইডেনে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসে তাদের কমপক্ষে তাদের দেশের মান সম্মান বজায় রাখার জন্য ন্যূনতম যেটুকু পড়াশোনা করা দরকার সেটুকু করা উচিত। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে এখানে এসে তারা বিভিন্ন দেশ যেমন পর্তুগাল, ইতালি এসব দেশে পালিয়ে যায়, যেটা হচ্ছে আমাদের দেশে পরবর্তীতে যারা স্টুডেন্ট হিসেবে আসবে তাদের জন্য খুবই ক্ষতিকর এবং তাদেরকে ইউনিভার্সিটির টিচাররাও মার্ক করে রাখে এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে তাদের জন্য অনেক অসুবিধা করে। সুইডেন একটা সম্ভাবনাময় দেশ। আমরা যদি এখানে ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো একটা ভবিষ্যৎ এখানে অপেক্ষা করছে। আমাদের উচিত ভালোভাবে এখানে পড়াশোনা শেষ করা, যেহেতু আমরা পড়াশোনার জন্য এসেছি, এবং আমি মনে করি এখানে পড়াশোনা পরে আমাদের জন্য হাজারটা দোয়ার খোলায়। সুইডেন দেশটির নাগরিকদের দেশের বাইরে অতি প্রয়োজন না হলে ভ্রমণ না করার পরামর্শের মেয়াদ এপ্রিলের 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে বাংলাদেশ থেকে সুইডেনে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা নেই। বাংলাদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্যই যেন হয় উচ্চশিক্ষা গ্রহণ করা, এমনটি প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ পড়তে আসা শিক্ষার্থীদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জার্মানিতে ভয়ঙ্কর হয়ে উঠছে ব্রিটেনের করোনার নতুন ধরন। একই সঙ্গে দেশটির অঙ্গরাজ্য হামবুর্গেও নতুন করোনার অস্তিত্বে দেশটির স্বাস্থ্য বিভাগ ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ এখন চরমে। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এবার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরনে নাকাল জার্মানি। এতদিন দেশটিতে মাত্র কয়েকটি অঙ্গরাজ্যে বিচ্ছিন্নভাবে এই দুই দেশের নতুন ধরনের করোনার অস্তিত্বের কথা শোনা গেলেও এবার রাজধানী বার্লিন সহ বায়ার্ন ও হামবুর্গে ছড়িয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দুশ্চিন্তা আরও বাড়িয়েছে যখন বায়ার্নের বাইরোয়েথ ক্লিনিক ও বার্লিনের ভিভান্টেস হুমবল্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের বেশ কজন আক্রান্ত হওয়ায় কমপক্ষে 1,500 জনকে জরুরি ভিত্তিতে কোয়ারেন্টিন করা হয়েছে। একই অবস্থা বন্দর নগরী হামবুর্গেও। রাজ্যটির একটি বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানেও বেশ কয়েকজনের শরীরে নতুন কোভিডের হানায় কোয়ারেন্টিন করা হয়েছে 500-ও বেশি কর্মকর্তাকে। এতে আতঙ্কিত 3 রাজ্যের সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। Die wussten schon, aber sie haben zu langsam reagiert. বার্লিনের হাসপাতালে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত আমরা সবাই। দুঃখের বিষয়, এই নতুন ধরনের করোনাকে হাসপাতালের কেউ গভীরভাবে নেয়নি। এখন বিপর্যস্ত সবকিছুই। তাই শুধু আমাদের দেশের নয়, বাংলাদেশের সবাইকেও অনুরোধ করব, করোনার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। Corona ist eine Tatsache. কোভিড-19 সত্যি কথা কি নতুন যে করোনাটা, এটা আফ্রিকা থেকে আসছে। যতটুকু জানি খুব অ্যাগ্রেসিভ। আমাদের জার্মানিতে সব জায়গায় খুব খারাপ অবস্থা, তবে আলহামদুলিল্লাহ হামবুর্গে আমরা আছি মোটামুটি একটু ভালোর দিকে। সব জায়গায় লকডাউন করে দিছে।
দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫৪,০০০ ছুঁই রেকর্ডেও করোনার টিকা কার্যক্রম অব্যাহত আছে, যার মধ্যে ১৯ লাখ বায়োএনটেক, ফাইজার ও ৩০,০০০ মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে। পুরনো একটি কথার রেশ ধরেই বলতে হয়, প্রতিকার নয় প্রতিরোধী উত্তম। অর্থাৎ মডার্না, বায়োনটেক কিংবা ফাইজারের তৈরি টিকা যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনার বিরুদ্ধে কার্যকরী। তাই বলে টিকা গ্রহণের মাধ্যমে করোনা ভাইরাসের প্রতিকারের চেয়ে সচেতনতার মাধ্যমে প্রতিরোধী উত্তম বলছেন জার্মান বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিপিএল ফুটবলের খবর। মৌসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহামেডান ও ঢাকা আবাহনী। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছে কুমিল্লার ফুটবল প্রেমীরা। শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ বেলা ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঢাকার ফুটবলে তো বটেই, বাংলার ফুটবলের স্বর্ণযুগে প্রতিবেশী দেশগুলো একসময় নজর রাখত আবাহনী মোহামেডান ম্যাচের ফলাফলে। ধীরে ধীরে কমেছে জৌলুস, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিগুলো আর উত্তাপ ছড়ায় না ঢাকা ডার্বিতে। তবে ব্যস্ত রাজধানীর বাইরের চিত্রটা কিন্তু ভিন্ন। কুমিল্লায় বাংলার ফুটবলের এই ধ্রুপদী লড়াই দেখতে আগে থেকেই উৎসুক হয়ে আছে ফুটবল প্রেমীরা, আর তাদের সামনে জমজমাট এক ম্যাচ উপহার দিতে মাঠে অনুশীলনে মনোযোগী ফুটবলাররা। বিগত কয়েক মৌসুমের পারফরমেন্সে চোখ বন্ধ করে এগিয়ে থাকবে আবাহনী। তারপরও ঐতিহ্যের লড়াইয়ে কোনো ছাড় দেবে না শিষ্যরা, বললেন কোচ মারিও লেমোস। ঢাকাতে না হলেও এটা ঢাকা ডার্বি, এটা এদেশের ফুটবলের ঐতিহ্যের লড়াই। দুই দলই এখানে জিততে চাইবে, আমরা জয়ের জন্যই খেলবো। 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মৌসুমে আমরা 3টা ম্যাচই জিতেছি, তবে ইনজুরির কারণে জীবন রাফেলরা এই ম্যাচে খেলতে পারবে না, বাকিরা ভালো ছন্দে আছে। সবশেষ 2018-19 মৌসুমের বিপিএলে প্রতিপক্ষকে 4-0 গোলে বিধ্বস্ত করার সুখস্মৃতি আছে মোহামেডানের। তবে এরপর থেকে আর জয় করা হয়নি আবাহনীর বাধা। লিগে আর ফেডারেশন কাপের শেষ 2 ম্যাচে হারের লজ্জা সঙ্গী হয়েছিল সাদা কালো শিবিরের। সে অর্থে ম্যাচে পরিষ্কার ফেভারিট আবাহনী। সেই চাপটাকেই শক্তি বানাতে চায় মোহামেডান কোচ। আবাহনী শক্ত প্রতিপক্ষ, তারাই ফেভারিট। তাদের দলে অনেক বড় তারকা ফুটবলার আছে, তারা লিগে শিরোপার জন্য লড়ছে। তাই চাপটা আমাদের নয়, বরং তাদের। আমরা শুধু আমাদের খেলাটা খেলতে চাই। দলে সবাই ফিট আছে, আশা করছি আমরা একটা ভালো ম্যাচ খেলবো। বিপিএলে শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। মানুষের বিনোদনের জন্য তৈরি করা রিসোর্ট যেন হয়ে গেছে পাখির অভয়ারণ্য। শীত মৌসুমের অতিথি পাখি শুধু নয়, বছরের বেশিরভাগ সময় এলাকাটি থাকে দেশি বিদেশি নানা জাতের পাখির দখলে। নড়াইলের অরুণিমা রিসোর্টে আসা দর্শনার্থী আর কর্তৃপক্ষ সবাই অবশ্য খুশি প্রকৃতির এমন সহায়তা পেয়ে। নড়াইল প্রতিনিধি খায়ুল আরিফিন রানা তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর যাবৎ পাখির এমন আনাগোনা। শীত মৌসুমের সংখ্যা বাড়ে কয়েক গুণ। 50 একর আয়তনের রিসোর্টটিকে কেন্দ্র করেই এদের চলাফেরা। নির্ভয়ে নিঃসংকোচে ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্যই জানান দেয় পাখিরা এখানে গড়ে নিয়েছে আপন রাজ্য। অতিথি পাখি এবং দেশি পাখির একটা মেলবন্ধন এখানে সৃষ্টি হয় আর কি। যারা পাখি প্রেমী আছেন তারা এই জায়গাটি এসে অতিথি পাখি দেখবেন, শুধু তার সৌন্দর্যটা উপভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই তাদের জীবিকার ব্যস্ততা। বিভিন্ন প্রজাতির পরিযায়ী চেনা অচেনা অসংখ্য পাখি চলে যায় খাদ্যের সন্ধানে। বেলা গড়াতেই তাদের ফিরে আসা চিরচেনা অরুণিমার গাছের আস্তানায়। পাখিদের কল্যাণে অজপাড়াগা এখন পর্যটনের সম্ভাবনায় ভরপুর। একসঙ্গে এত পাখি দেখার সুযোগ পাওয়া বিরল ঘটনা বলে মনে করেন দর্শনার্থীরা। গাছে গাছে যেরকম ফুল ধরে সেরকম করে মনে হচ্ছে গাছে গাছে আসলে পাখি ধরেছে। দেশের পাখি বিদেশের পাখি আছে, দেখে খুব মুগ্ধ হয়েছে আমরা। মানে মনে হচ্ছে এটা অন্য একটা জগতে মনে হয় আমরা প্রবেশ করেছি। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রটিতে পাখিদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটার জন্য আলাদাভাবে সিকিউরিটি দিয়ে রাখতে হয়, এবং এরা কিন্তু আমার এখানে কিন্তু খাবার খায় না। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি কিন্তু খাবার দেই না। এরা বিকালে আসে, 4টের পরে আসে, আসার পরে থাকে, সকালে ফজরের নামাজের পর চলে যায়। দর্শনার্থী ও কর্তৃপক্ষ মনে করেন আশপাশের উন্মুক্ত জলাশয় ও পাখিদের বিচরণ কেন্দ্রগুলোতে সুরক্ষা এবং প্রাকৃতিক খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে প্রশাসন ও এলাকাবাসীর ইতিবাচক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তারা। সময় সংবাদ, নড়াইল। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, তাকে আমরা
বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। চট্টগ্রাম সিটি পেল নতুন মেয়র, বেসরকারিভাবে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন। শুরু হলো করোনা টিকাদান, প্রথম দিন পেলেন ২৬ ফ্রন্টলাইনার, ভ্যাকসিনের মাধ্যমে শিগগিরই মহামারী মুক্ত হবে দেশ, প্রধানমন্ত্রীর আশাবাদ। ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন, তীব্র শীতে শাহজালাল বিমানবন্দরে শত শত যাত্রীর অবস্থান, চরম ভোগান্তি। পদ্মা সেতু প্রকল্পে স্প্যানে বসছে একের পর এক স্ল্যাব, দৃশ্যমান সড়ক পথের অর্ধেকেরও বেশি, রেল স্ল্যাব বসেছে ৭৫ ভাগ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।